This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। পাশাপাশি আক্রান্তদের দেখতে গিয়ে আজ আবার আক্রান্ত হতে হলো বিজেপির প্রতিনিধি দলের সদস্যদের। দিনহাটায় সেই ছবি আপনাদের দেখিয়েছিলাম, আরও একবার সেই ছবি দেখাবো। দিনহাটায় আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে গিয়ে বাধার মুখে পড়তে হলো বিজেপির প্রতিনিধি দলের সদস্যদের। তৃণমূলের বিরুদ্ধে মুখ বেঁধে লাঠি নিয়ে তাড়া করার অভিযোগ তারা তুলছেন। যারা অভিযোগ তুলছেন, অভিযোগের আঙুল যাদের দিকে, তারা তৃণমূলের কর্মী সমর্থক বলে বিজেপির তরফ থেকে বলা হয়েছে। অভিযোগ যদিও তৃণমূল অস্বীকার করে তারা দাবি করেছেন যে গ্রামবাসীরা এই ঘটনা ঘটিয়েছে। গ্রামবাসীদের রোহিঙ্গা বলায় মহিলাদের বিক্ষোভ, এমনটা উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি এই দাবি করছেন, যিনি দিনহাটার বিধায়ক। একবার শোনাই সেই সময়কার কিছু অ্যাম্বিয়েন্স। গাড়িতেও ভাঙচুর চালানো হয়, সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। আমার সহকর্মী সুমন কল্যাণ এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুমন, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত এ প্রশ্নের উত্তরের কতটা কাছাকাছি যাওয়া গিয়েছে যে যারা আজকে এই আক্রমণ, যাদেরকে আক্রমণ করতে দেখা গেল, তারা কারা? কারণ অভিযোগ পাল্টা অভিযোগ আসছে, কিন্তু তাদের পরিচয় কি, তারা কেন এরকম করলেন, কি জানা যাচ্ছে? স্থানীয় সূত্র মারফত যেটা খবর, এরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সমর্থক কর্মী এবং তারা নেতা, এবং এদের মধ্যে অভিযোগ আছে যে জেলা পরিষদের সদস্যও রয়েছেন এবং অনেকেরই ছিল মুখ ঢাকা। এই যে এলাকা দিনহাটার শালমারা, এই জায়গা কিন্তু দীর্ঘদিন ধরেই উত্তপ্ত। গত লোকসভা নির্বাচনের আগে এখানে একটা বড় অংশ কিন্তু বিজেপির পক্ষে চলে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছিল। পরবর্তীতে কিন্তু যথেষ্ট বেগ পেতে হয়েছে তৃণমূলকে এই গোটা এলাকার দখল নিতে। নির্বাচনের সময় থেকে আমরা দেখেছি একের পর এক ঘটনা যেমন ঘটেছে, পাশাপাশি নির্বাচন পরবর্তীতেও কিন্তু ব্যাপক ভাঙচুর গন্ডগোলের খবরও আমরা এই এলাকায় পেয়েছি। গতকাল এই এলাকার যে অন্তঃসত্ত্বা যে মেয়েটি রয়েছে তার ওপর যে হামলা হয়েছে, তার যে বাড়ি ভাঙচুর হয়েছে, তারপর থেকেই কিন্তু এই এলাকা যথেষ্ট উত্তপ্ত। এবং এখানে আজকে যখন বিজেপির প্রতিনিধি দল বিধায়কদের নেতৃত্বে সেখানে যায়, তারপর বেশ কয়েক জায়গায় কিন্তু তাদেরকে ঘিরে ধরার চেষ্টা হয় এবং এই বাড়িতে যখন যান তখনই কিন্তু সমস্যাটা বড় আকার ধারণ করে। কারণ তারা বলছিলেন যে তারা কেন এখানে এসেছেন, বাড়িতে ঢুকতে দেবেন না। কিন্তু বিজেপির সঙ্গে থাকা কয়েকজন সমর্থক এবং নেতৃত্ব স্থানীয় লোকেরা, পাশাপাশি এই যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন, তাদের সঙ্গে নিয়ে তারা যখন সেখানে যায় তারপরেই কিন্তু অশান্তি তৈরি হয়। যেটা স্থানীয় লোকেরাদের যে বক্তব্য, সেখানকার মানুষরা যেটা বলছেন, তারা হচ্ছে যে সকলকে রোহিঙ্গা বলা হচ্ছে, তারা রোহিঙ্গা নন, এই একটা যুক্তি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। কিন্তু পাশাপাশি যে সমস্যাগুলো তৈরি হয়ে রয়েছে, যে যেভাবে হামলা হয়েছে, যেভাবে একেবারে সেই ছবি আমরা দেখাচ্ছিলাম, যেভাবে হামলা হয়েছে, যেভাবে তাদের উপর আক্রমণ করা হয়, যেভাবে এগিয়ে যাচ্ছেন তারা। আমরা প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে তখন মালতী রাভারায়কেও দেখতে পেয়েছিলাম। সেই মালতী রাভারায়ের সঙ্গে আমরা যোগাযোগ করি, তিনি কি বলেছেন এই ঘটনা, তার অভিজ্ঞতা একবার শোনাবো আপনাদের। পিসিআরকে বলবো মালতী রাভারায়ের বক্তব্য শোনাবো। আমরা থাকাকালীন মহিলারা, মানে তৃণমূলের মহিলা রোহিঙ্গা মুখ বেঁধে তারা লাঠি বাঁশ দিয়ে এসে ঢিল দিচ্ছে বাড়িতে, আপনারা দেখেছেন। এরপরে পুলিশের সামনে আমরা যখন বেরিয়ে আসছি, পুলিশ আমাদের বের করে দিলেই বাঁচে, তাদের দায়িত্বটা তারা পালন করে না। আমরা চাইছি পুলিশ তাদের দায়িত্বটা পালন করুক, কিন্তু পুলিশ তাদের দায়িত্ব পালন না করে তৃণমূলের দলদাসে পরিণত হয়ে আমাদের বের করে দিলেই বাঁচে।
ওদের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। এই যে দেখুন, এই গাড়িতে পাথর দিয়ে ঢিল দিয়ে গাড়ির কাঁচ ভেঙে দিয়ে আমাদের মহিলা মোর্চার কোচবিহার জেলার সভানেত্রী অর্পিতা নারায়ণের উপর যে হামলা হলো, এই যে দেখুন তার রক্ত বেরিয়েছে। এই ভাগ্য ভালো যে তার বুকটা বেঁচেছে, মাথাটা। হ্যাঁ, আপনারা শুনলেন মালতী রাভা রায়, তিনি তার অভিজ্ঞতার কথা জানালেন। আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহর সঙ্গে। উদয়নবাবু কি বলেছেন আমাদের টেলিফোনে, একবার সেই পার্টটা শোনাবো আপনাদের এখন। তবে একটা কথা বলতে পারি, যারা গেছে ওখানে গিয়েও তারা আবার রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী মুসলমান খুঁজছে। মহিলাদের পর্যন্ত রোহিঙ্গা বলছে, মুসলমান বলছে, মানে হিন্দু মহিলা, রাজবংশী মহিলা, তাদেরকেও সেইভাবেই গালাগালি করা হচ্ছে, বলা হচ্ছে নানা রকম কথাবার্তা। আর পুরুষ সিআরপিএফ যারা ওখানে গেছে এদের সাথে, তারা গিয়ে ওখানে যারা মহিলারা নানাভাবে স্লোগান দিচ্ছিলেন তাদেরকে ধাক্কাধাক্কি করেছে। মহিলাদের তো একটাই বক্তব্য ছিল যে আপনারা সীমান্ত এলাকায় মানুষদের ভারত পশ্চিমবাংলার বাইরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে অত্যাচার করছেন, আগে সেই কথাগুলো জবাব দিন, আগে সেইগুলোর ব্যবস্থা নিন, তারপরে এখানে আসবেন। আপনারা তো নতুন করে গোলমাল পাকাতে আসছেন, আপনারা তো গ্রাম বাংলায় গোলমাল শুরু করেছেন। বিজেপির যে প্রতিনিধি দল আজকে সেখানে গিয়েছিলেন দিনহাটায়, সেই প্রতিনিধি দলে যেরকম মালতী রাভা রায় ছিলেন, তার বক্তব্য শোনালাম, সেরকমই ছিলেন দীপক বর্মন, বিজেপি বিধায়ক, তার বক্তব্য আপনাদের শোনাবো। পাশাপাশি শোনাবো তৃণমূল কংগ্রেস নেতা পার্থ প্রতিম পালের বক্তব্য। আমরা আসার পরে দেখি সেখানে বিভিন্ন জায়গা থেকে ফার্মারদের নিয়ে আসা হয়েছে। ফার্মাররা আজকে মুখে গামছা বেঁধে তারা আমাদের উপরে আক্রমণ চালিয়েছে। আমাদের ছেলেরা যখন রুখে দাঁড়িয়েছে তখন তারা পালিয়ে যেতে বাধ্য হয়। পুলিশের সামনে আমাদের ঢিল ছোড়া হলো, দুটো গাড়িকে ভাঙচুর করা হলো, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করল। আমরা দাবি করছি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আসুন, তিনি একবার দেখে যান তারই মন্ত্রী উদুবাবু তার এলাকায় কিভাবে নারকীয় অত্যাচার চালাচ্ছে সাধারণ মানুষ, প্রান্তিক রাজবংশী সমাজের উপরে। সাধারণ মানুষেরা, যাদের বাড়ির লোকেরা ভিন রাজ্যে আক্রান্ত হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যগুলো, সেই বিজেপি বিধায়কদের কাছে তারা প্রশ্ন করেছিল যে আপনারা কি ভূমিকা গ্রহণ করছেন, আজকে দিনহাটায় আপনারা আসলেন অথচ এই মানুষগুলোর কেন খোঁজ নিচ্ছেন না। আর যেভাবে শুভেন্দু অধিকারী কোচবিহারে এসে কোচবিহারের মানুষদের রোহিঙ্গা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে। আর কোনো গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেনি, কোনো বিধায়কের গাড়ি সেখানে ভাঙেনি, কোনো এক কর্মীর গাড়িতে একটু আঘাত লেগেছে বলে আমরা শুনেছি, সেটাও সঠিক কিনা আমাদের খোঁজ নিতে হবে। তবে যেভাবে বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে থাকা কর্মীরা যেভাবে উচ্ছৃঙ্খলতা প্রদর্শন সেখানে করেছে, মানুষ তাতে ক্ষিপ্ত হয়ে উঠেছে। দিনহাটায় বিজেপি করায় পরপর বাড়িতে হামলা হয়, অন্তঃসত্ত্বাও রেহাই পাননি। মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। বিজেপি নেতাদের বাড়িও ভাঙচুরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, যদিও হামলার অভিযোগ তৃণমূলের তরফ থেকে অস্বীকার করা হয়। আক্রান্তদের বাড়িতে বিজেপি নেতৃত্ব গিয়েছিল। আমার একটাই দোষ, আমি বিজেপি করি। কেন আমরা গরিব দেখে কি আমি বিজেপি করতে পারবো না? আমরা সুরক্ষা চাই। আমি চাই যে আমাদের যারা উদয়ন গুহর নেতৃত্বে যারা আমার বাড়িতে এরকম মারধর করে আমাদের বাড়ি ঘর ভেঙে গেছে, আমার বাচ্চারা আজকে না খেয়ে স্কুলে গেছে, পড়াশোনা করে বই খাতা সব পূর্ণ খেলে ছুটে ফেলছে। আমি চাই এদের বিচার হোক, এরা যেন শাস্তি পায়। আমি এটাই বলবো, আর কিছু বলার নেই আমার। আমি আর কি বলবো? আমরা কারো ঘুমোতে পারিনি দাদা, আমরা সবাই আতঙ্ক, আমরা বাড়ির বাচ্চার আমাদের বাড়িতে পরিবার। আমি জানি না আপনারা যাওয়ার পরে আমাদের উপর আবার ওরা হামলাও করবে। ওরা আমাকে কালকে বলছে তুমি বের হও, তোকে খুন করবো। আমাদের জন্য কোনো ক্ষতি হয় সব কিছু উদয়ন গুহ দায়ী। ওরা বলছে যে ওদেরকে খুন করবে, কি করার আমি এসবি।
গ্রামের পঞ্চায়েত কাকা হয়, কাকা বলে ডাকি, উনি এসে বললো যে তোরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান দে। আমরা বললাম যে না, এখন আমরা দেব না। আমরা যখন ওদের সঙ্গে এইরকম হয় যে না আমরা দিব না, আমরা বিজেপিটাই করবো, আমাদের ভালো লাগে, আমাদের গণতান্ত্রিক দেশ, আমরা গণতান্ত্রিকভাবেই আমরা আমার ইচ্ছে মতো আমরা পার্টি করবো। আর তোরা যদি না আসিস তাহলে তোদের কিন্তু কপালে খারাপ আছে। তারপরে 1 ঘন্টার মধ্যে ওরা বাইক নিয়ে 30-35 জন এসে আমাদের বাড়িটা একদম ভাঙলো। তারপরে ওরা চিল্লাই বলতেছে যে মলিনা কোথায় আছিস, এখন বাইরে আয়, তোকে আজকে প্রাণে মেরে ফেল। আমরা তো খেতে ছিলাম, ওরা আবার শুন্ডে গুলি করতে করতে এই দিক থেকে সিধা চলে গেল ওই দিকে। এটা করলো কারা? টিএমসির হারমাত বাহিনী। আপনারা দেখছেন সেই ছবি। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই বিষয়ে কি বলেছেন আপনাদের শোনাবো। আমরা শোনাবো রাজ্যের মন্ত্রী শশী পাঁজা কি বলেছেন। তৃণমূলের পথ, যে গর্ভবতী মহিলার কথা বলছেন তিনি বিজেপির কর্মী, ওই পরিবারটা বিজেপি পরিবারের, তাই তৃণমূলের বিরোধিতা করা যাবে না। সে গর্ভবতী হোক আর অসত্যিপর বৃদ্ধাই হোক, তৃণমূলের কাছে কারোর কোনো রেহাই নেই। তৃণমূল আক্রমণ করবে। এই বর্বরচিত ঘৃণ্য ঘটনার প্রতিবাদ করা উচিত। সারা রাজ্য জুড়ে আমরা এটা প্রতিবাদ করব। পেটে লাথি মেরেছে, সেটা একটা রাজনৈতিক কর্মী মেরেছে। রাজনীতির জায়গা কোথায়? এটা অভিযোগ একদম করতে পারে না। তাহলে রাজনৈতিক কারণে মেরেছে, ব্যক্তিগত কারণে মেরেছে, পারিবারিক লড়াইতে হয়েছে, কোনোটাই করা উচিত নয়। আর যদি কই করে থাকে একবারই থানাতে তাহলে অভিযোগ হবে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার ঘটনা এবার রিপোর্ট তলব করলেন রাজ্যপাল। রাজ্য সরকারের কাছে রাজ্যপাল রিপোর্ট তলব করেছেন। শুভেন্দু অধিকারীর গাড়িতে যে হামলা করা হয়েছিল, তার উপর যে হামলা করা হয়েছিল, এই গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠালেন রাজ্যপাল। রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল। সেখানে স্পষ্টতই রাজ্য প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে স্পষ্টতই এ প্রশ্ন যে তার গাড়িতে কেন হামলা চালানো হলো, কে বা কারা হামলা চালালো। আপনারা জানেন সম্প্রতি শুভেন্দু অধিকারীর গাড়িতে কোচবিহারে ঘোকসাডাঙ্গায় তার গাড়িতে যেভাবে হামলা চালানো হয়, ভেতর থেকে যে ছবি তোলা হয়েছিল TV9 বাংলা এক্সক্লুসিভ, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন আরও একবার। সেদিন যেভাবে তার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়, বুলেট প্রুফ গাড়ির পেছনের যে কাঁচ, সেই কাঁচ কীভাবে ভেঙে দেওয়া হয়, এই গোটা ঘটনার রিপোর্ট তলব করলেন স্বয়ং রাজ্যপাল। Any matter which is brought to my notice as governor, I take it up with the state government for its views and ask for report. In this case also, I ask for immediate action and report, not just report, immediate action and report. 26-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, মানে যত তারিখ বলছে যে এগিয়ে আসছে, তত কিন্তু বেশ কিছু প্রশ্নর সামনে আসছে। এবার একটা প্রশ্ন সামনে এসছে, সেটা হলো যে 2026-এ বিজেপির টার্গেট পূরণে পাশে কি এবার VHP, মানে রাম কালী দুর্গার পর এবার কৃষ্ণ আরাধনা, এবার ঘটা করে জন্মাষ্টমী পালন করতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদ। 14 থেকে 24 অগস্ট পর্যন্ত দেশ জুড়ে জন্মাষ্টমী পালন করবে বিশ্ব হিন্দু পরিষদ। দেশের 5 লক্ষ গ্রামে এই জন্মাষ্টমী পালন করবে বিশ্ব হিন্দু পরিষদ। আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। প্রদীপ্ত কান্তি, এখন এই যে আমরা যে প্রশ্নটা এই মুহূর্তে পরিস্থিতি তুলছে, আমরা তুলছি না, বিশ্ব হিন্দু পরিষদকে পাশে পেতে বা পাশে পাচ্ছে এবার 26-এর নির্বাচন যখন পাখির চোখ, এটাও কি একটা পার্ট অফ এজেন্ডা? দেখো, অনেকে সেই কথাই তারা মনে করছেন, তার কারণ সামনেই যেহেতু 2026 রয়েছে এবং বিজেপিরও মূল টার্গেট হিন্দু সনাতনী ভোট ব্যাংক, সেই জায়গা থেকে দাঁড়িয়ে 2026-এর ভোটের আগে শেষ জন্মাষ্টমীকে বিরাট করে পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। তারা দেশ জুড়ে যেমন ভাবে করবে, এই রাজ্য প্রায় 5000 স্থান, গ্রাম, এলাকাকে তারা চিহ্নিত করছে এবং সেই সমস্ত এলাকাতেই তারা করবে। তার মধ্যে তারা যেহেতু 3টে জোনে ভাগ করে, তাদের যে সাংগঠনিক বিষয় রয়েছে, যে মধ্যবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ, সবগুলোতেই কম বেশি প্রায় 1500-1600 করে গ্রাম এবং স্থানকে তারা বেছে নিচ্ছেন। মূলত হচ্ছে শোভাযাত্রা তারা করবেন, তার পাশাপাশি কৃষ্ণ ভজনা, গীতা পাঠ, এই ধরনের কর্মসূচি তারা রাখছে, অন্তত তেমনটাই তাদের কাছ থেকে আমরা জানতে পারছি। এবং তুমি যে কথা বললে যে অবশ্যই এটা 2026-এর আগে এটা হিন্দু ভোট ব্যাংককে আরো বেশি সুরক্ষিত করা বা ভোট ব্যাংকে কাছে টানতেই হয়তো বিশ্ব হিন্দু পরিষদের এই প্রয়াস, যার সুফল বিজেপি পেতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। ধন্যবাদ প্রদীপ্ত কান্তি। এবছরও সারা ভারতবর্ষ এবং
ভারতে প্রায় 50টা দেশে এই স্থাপনা দিবস কার্যক্রম অনুষ্ঠিত হবে। ভারতবর্ষের প্রায় 5 লক্ষ গ্রামে এই কার্যক্রম হবে। এছাড়া শহরের বিভিন্ন বস্তি, বিভিন্ন অ্যাপার্টমেন্টে এই কার্যক্রম হবে। ভগবান কৃষ্ণকে সামনে রেখে ভারতবর্ষের হিন্দু সমাজ তাদের আগামী দিনের দিশা নির্ধারিত করবে। 14ই আগস্ট থেকে 24শে আগস্ট পর্যন্ত এই 10 দিন যাবৎ এই কার্যক্রম ভারতবর্ষ এবং বিদেশে বিভিন্ন দেশে পালিত হবে। নিম্ন আদালতে জামিন খারিজ হয়ে গেল বাংলাদেশি মডেল শান্তা পারভীন। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও কেন ভারতে শান্তা, সেটা নিয়ে তদন্ত। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুজয়, জামিন খারিজ হয়ে যাওয়ার ঠিক কি কি কারণ আদালতের তরফ থেকে জানা যাচ্ছে? দেখো, জামিন খারিজ করার মূলত যে কারণগুলি যেটা বিচারকের তরফ থেকে জানতে চাওয়া হয়েছিল যে এখনো তদন্তের কি কি প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে সরকারি যিনি তদন্তকারী অফিসার তিনি জানান যে এক্ষেত্রে এই শান্তা পাল যিনি মডেল, সে কেন ভারতে এসেছিল এবং ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও কেন সে ভারত ছিল, সেই বিষয়গুলি এখনো তদন্ত করে দেখা হচ্ছে। এবং তদন্তকারী অফিসার তিনি জানান যে শান্তার কাছ থেকে পাওয়া যে আধার কার্ড এবং অন্যান্য তার যে ভোটার কার্ড, সেগুলি সম্পর্কে তথ্য এখনো এসে পৌঁছায়নি এবং তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এবং শান্তার যে ক্ষেত্রে অভিযুক্ত সেটা একটা অত্যন্ত গুরুতর অপরাধ, তার কারণ ভিসা এবং পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও সে ভারতে থাকছিল এবং তার কাছ থেকে ভারতীয় জাল নথি পাওয়া গিয়েছে। এই পর্যায়ে তার জামিন হলে তদন্ত বাধাপ্রাপ্ত হবে এবং সেই কারণেই কিন্তু তার জামিনের আবেদন যাতে খারিজ করা হয় সেই আবেদন সেটা যিনি সরকারি আইনজীবী সেটা চান এবং একই সঙ্গে আদালতে কিন্তু তার সেই আবেদন মঞ্জুর করেছে। একই সঙ্গে তাকে আদালতের তরফ থেকে বলা হয়েছে যে এই যে সংক্রান্ত রিপোর্টগুলি আসা বাকি রয়েছে সেই রিপোর্টগুলি যাতে দ্রুত আসে সেটা দেখতে হবে এবং এই চক্রে কারা কারা যুক্ত রয়েছে সেটাও দেখতে হবে। তার কারণ ইতিমধ্যেই তুমি জানো যে 2 জন এই জাল নথি বানিয়ে দেওয়া, শান্তাকে জাল নথি বানিয়ে দেওয়া গ্রেফতার হয়েছে। তাই তারা আর কাদেরকে বানিয়েছে সেটাও কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। বেশ, ধন্যবাদ সুজয়। যানজটে ভোগান্তি বাড়ছে উত্তর কলকাতা এবং শহরতলির বাসিন্দাদের। এবার থেকে কোনা এক্সপ্রেসওয়ের পরিবর্তে মালবাহী গাড়ি শহরে ঢুকবে ডানলপ দিয়ে। কোনা এক্সপ্রেসওয়ের এলিভেটেড করিডোর তৈরির জন্য বন্ধ রাখা হবে মালবাহী গাড়ির চলাচল। 10ই আগস্ট থেকে এই নতুন নিয়ম চালু হচ্ছে। ফলে বিটি রোড সহ উত্তর কলকাতা জুড়ে যানজট ব্যাপকভাবে বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি চিংড়িঘাটার যানজট এড়াতে নতুন পদক্ষেপ করা হবে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।